গতিময় কর্মজীবনের শেষে আছে মৃত্যু, আর মৃত্যুর পর অপেক্ষা করে আছে পেট্রোকের অতল অন্ধকার। আর সেই অন্ধকার থেকে আমরা আমাদের পূর্বপুরুষকে মুক্তি দিতেই গয়ায় গিয়ে পিণ্ডদান করে থাকি। বাই দ্য ওয়ে, আমি সোমা এসেছি রোজগল্পের অপর একটি ব্লগ নিয়ে। আজ শেয়ার করব গয়া গিয়ে কীভাবে পিণ্ডদান আপনারা করবেন। আমরা যেহেতু ভারত সেবার সঙ্গে উঠেছিলাম, সেহেতু ভোরবেলায় একদম স্নান টান সেরে লাইনে দাঁড় পড়েছি। এখানে স্বামীজি প্রায় 1 ঘন্টা মতো তার বক্তৃতা রাখলেন, তারপরেই পিণ্ডদানের কাজ শুরু হলো। এখান থেকেই আপনাকে পুরোহিত মশাই ওনারাই দিয়ে দেবেন আপনাদের পূর্ব বংশ, আপনাদের কোথায় আগে আদি বাড়ি ছিল, আপনাদের গোত্র, এই অনুযায়ী পুরোহিত মশাই কিন্তু দিয়ে থাকবেন। আর সামনেই পেয়ে যাবেন অনেকগুলো অটো, সেখান থেকে একটু বার্গেনিং করে আপনারা কিন্তু চলে আসবেন। আমরা ওখান থেকে গাড়ি পেয়ে গেছিলাম, একটা গাড়ি করে আমরা এসেছিলাম, আমরা 2টো ফ্যামিলি এসেছিলাম। তবে পুরোহিত মশাই যে শুধু আপনাদেরকেই নিয়ে আসবে তা নয়, এরকম 1টা 2টো বা 3টে আপনাদের গোত্র অনুযায়ী যে কয়জন পরিবার থাকবে, ক্যান্ডিডেট থাকবে, সেই কয়জনকেই কিন্তু উনি নিয়ে চলে আসবেন। তো আমরা ওখানে 350 টাকা দিয়ে একটা কুপন কেটেছিলাম, যেটা স্বাভাবিক মৃত্যুর জন্য নেওয়া হয়। আর বোধহয় যা অস্বাভাবিক মৃত্যু, যারা সুইসাইড করেছে বা এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদের জন্য সেটা বোধহয় আরেকটু বেশি, মনে হয় 450 কি 500, যাই হোক। তো এই 350 টাকার মধ্যেই কিন্তু ব্রাহ্মণ পণ্ডিত শুধুমাত্র পিণ্ডদানের জন্য যে সমস্ত জিনিস লাগে সেগুলোই কিন্তু নিয়ে আসবে। রাস্তা দিয়ে আস্তে আস্তে আপনাকে অনেকেই জিজ্ঞাসা করবে যে কোথা থেকে এসছেন, কি করেন। তো আমি একটাই আপনাদের পরামর্শ দেব, আপনারা যদি কোনো যেটা করেন আপনারা সেটা কিন্তু কখনোর জন্যই বলবেন না, এমন একটা দেখাবেন যে আপনারা দায়গ্রস্ততাতে আছেন। কারণ আপনারা যদি ভুল করে বলে ফেলেন যে আমি অমুক ব্যাংকে চাকরি করি বা অনেক উঁচু পোস্টে চাকরি করি বা কিছু করি, তাহলে কিন্তু আলটিমেট আপনারাই ঠকবেন। কারণ এটা কিন্তু একটা বড় ঠকানোর জায়গা। এখানে কিন্তু সেই অনুযায়ী আপনার উপরে চাপ সৃষ্টি করবে, আপনাকে এই দিতে হবে, ওই দিতে হবে, না আপনার আপনার এই হবে ওই হবে বলে আপনাদের ঠকাবে। মন্দিরের ভেতরে এইখানটা এসেই দেখি যে একটা ছোট্ট মন্দির আছে, যেখানে শ্রী কল্কি ভগবানের মূর্তি রয়েছে। তো সেখানে প্রণাম করে নিলাম। আর এখন আমরা যাব হচ্ছে ফল্গু নদীর তীরে। কারণ প্রথম যে পিণ্ডদান, আমাদের যেহেতু স্বাভাবিক মৃত্যু, তাহলে আমাদের 3টে পিণ্ডদান করতে হবে। আর প্রথম পিণ্ডদান করতে হবে এই ফল্গু নদীর তীরে। এই দেখুন, তীরের পাশে বসেও কিন্তু অনেকে পিণ্ডদানের কাজ করছে। আর আপনারা তো নিশ্চয়ই ফল্গু নদী সম্পর্কে জানেন যে ফল্গু নদী কিন্তু অভিশপ্ত ছিল, তাই জন্য ফল্গু নদীর জল ওপরে দেখা যায় না। তবে এক্ষেত্রে আপনাদের একটা মনে হতে পারে যে তাহলে এখানে কি করে জলটা উপরে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু জলটাকে বেঁধে রাখা হয়েছে। কারণ কি, যেহেতু এখানে পিণ্ডদানের কাজটা হয়, সেহেতু বেঁধে রাখা রয়েছে। আর নদীর ঠিক মাঝখানে একটা ফোয়ারা মতো করা রয়েছে, যে আর পাশে যে ব্রিজটা রয়েছে, ব্রিজের ওপর দিয়ে একটা পাইপ ফিট করা আছে। ওখান থেকে নাকি গঙ্গার জল এসে এই নদীর সাথে এসে মিশছে, আর ওই ফোয়ারার মাধ্যমে এই জলটুকুকে বেঁধে রাখা রয়েছে পিণ্ডদানের কাজের উদ্দেশ্যে। তো আমরা ওখান থেকে জল নিয়ে চলে আসলাম। আর এখানে পুরোহিত মশাই বসে সমস্ত গোছাগুছি করছিল। আর আমার কাকা শ্বশুর বসে ওখানে বসে ওখানে পিণ্ডটাকে মাখছিল। এখানে আমাদের 3টে পিণ্ড দিতে হবে। আর এই যে ভদ্রলোক দেখছেন পাশে কথা বলছিল, প্রথমে পিণ্ডদানের দেওয়ার প্রথম নাকি হচ্ছে আপনাকে ওখানে জমি কিনতে হবে। জমি কেনা মানে ওই নয় যে আপনি বাড়ি ফাড়ি করতে হবে। তো ওখানে কিন্তু এই জমি কেনা বাবদ আপনার এখানে সমস্ত ওদের বংশ পরম্পরায়, যেহেতু এরা তো এই কাজগুলো করে, তো আপনার কোথার থেকে এসছেন, কার জন্য পিণ্ড দেবেন, স্বাভাবিক মৃত্যু কি অস্বাভাবিক মৃত্যু, সমস্ত কিছু কিন্তু আপনার আদি বাড়ি কি, এরা কিন্তু এখানে লিখে দেন। পরবর্তীকালে ইভেন এরা 3 পুরুষের নামও এখানে কিন্তু লিখে রাখেন। তো পরবর্তীকালে যদি কেউ এসে পিণ্ডদান করেন, যাতে কোনো প্রবলেম না হয়। তবে একটা খেয়াল করবেন, এরা কিন্তু এখান থেকে আপনার কাছ থেকে একটু টাকা পয়সা চাওয়ার ব্যাপার আছে। কারণ লাস্টে পিণ্ডদানের প্রত্যেকটা জায়গায় যে 3 জায়গায় পিণ্ডদান করবেন, সেখানে থেকে কিন্তু লাস্টে এদের কাছ থেকে আশীর্বাদ নিতে হয়। আর তখন কিন্তু এদের দক্ষিণস্বরূপ একটা টাকার বড় অঙ্কের টাকা ধার্য করে, যেটা কিন্তু দেয়াটা সম্ভবপর হয়ে ওঠে না। তাই কিন্তু এদের সাথে কোনো আর্গুমেন্টেই যাবেন না। যখনই চাইবেন তখনই হাত জোর করে আপনারা ক্ষমা চেয়ে নেবেন, আর বলবেন আমার এই সামর্থ্য, আপনার যেটা দিতে সামর্থ্য হবেন, তো সেটাই কিন্তু আপনারা দেওয়ার জন্য নাকি করবেন। ওনারা হয়তো একটু বার্গেনিং করবেন, না এটা হয় না, ওইটা হয় না, অমুক হয় না, কিন্তু আপনারা ওই একটা জিনিসে কিন্তু আটকে থাকবেন। যাই হোক, আমাদের এখানে পিণ্ডদানের কাজ চলছে।
এরপরে মানে আমাদেরকে ঠাকুরমশাই মানে সমস্ত বলছিলেন যে আমি যে কাজটা করলাম সেটাতে আপনারা মানে খুশি হয়েছেন কি না হয়েছেন। তো কাজ মোটামুটি ঠিকই হয়। তো এইখানে প্রথম পিণ্ড দিতেই আপনাদের সময়টা বেশি লাগে, এখানে প্রায় আধা ঘন্টা মতো কিন্তু টাইম লাগে। তো এইখানে পিণ্ড দেওয়ার পরে এই যে একবার লিখে গেল দেখলেন, এরম আপনাকে রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু প্রচুর লোক কিন্তু জিজ্ঞাসা করবে। আর এইটুকু আমি বুঝেছি যে এদের পুরো একটা চেন মারফত মানে চেন টাইপের থাকে, যে কে আসছে, কারা আসছে, কীভাবে আসছে, কোথা থেকে আসছে, পুরো কিন্তু ফোনে ফোনেই এদের ডিটেলসটা দেওয়া হয়ে যায়। এরপরে আমরা চলে গেলাম বিষ্ণু মন্দিরে। তবে বিষ্ণুপদ মন্দিরে যেহেতু ফটো তোলা নিষেধ, তাই জন্য আমরা এমনি ফটোর থেকে ফটো দিয়ে আপনাদেরকে দেখালাম। ওখানে যে বিষ্ণুপদ, ওখানেও কিন্তু একই রকমভাবে আপনাকে আরেকটা পিণ্ড দান করতে হবে, এবং সেখানেও কিন্তু আপনার কাছে ঠাকুরমশাই একটা মোটা অঙ্কের টাকা ধার্য করতে হবে, এবং ওখানেও আপনাকে হাত জোর করে একটা কথাই বলে দিতে হবে। একদম শেষে যে পিণ্ডটা দান করলাম সেটা হলো অশ্বত্থতলা। এই অশ্বত্থ হলো সীতামার, যেটা জানি আমরা তো জানি যে রাজা দশরথ যখন পিণ্ড চাইতে এসেছিলেন তখন একমাত্র, এবং সেটা যখন সীতামা যখন রামকে বলেছিলেন যে উনি এসেছিলেন পিণ্ড চাইতে, তখন কেউ তো মানে বিশ্বাস করতে চাইছিল না, বা কেউ সীতার মায়ের হয়ে কথা বলেনি, একমাত্র এই অশ্বত্থ গাছই কিন্তু সীতামার হয়ে কিন্তু কথা বলেছিল যে হ্যাঁ সত্যিই তাই হয়েছিল। তাই জন্য কিন্তু তুলসী, মানে আমরা যে পৌরাণিক কথাগুলো জানি যে তুলসী তারপরে ফল্গুন দিয়েকে সীতামার অভিশাপেই এদের অভিশপ্ত, কিন্তু একমাত্র এই অশ্বত্থতলাতেই কিন্তু কোনো অভিশাপ দেয়নি, এবং যেহেতু উনি কথা মানে সত্যি কথাটা বলেছিলেন। যাই হোক, পৌরাণিক তো অনেক কথাই রয়েছে। তো এখানেই হচ্ছে আমাদের হচ্ছে স্বাভাবিক যাদের মৃত্যু তাদের এখানেই কিন্তু শেষ পিণ্ড দান করতে হয়। তবে এই যে অংশটুকু মানে ফল্গুন নদীর তীর বা বিষ্ণুপদ মন্দির বা এই যে এই জায়গাটা, এটা কিন্তু সবই কিন্তু একটা চত্বরের মধ্যে। আপনাকে কিন্তু হয়তো 2 মিনিট পায়ে হেঁটে গিয়ে এই জায়গাটাতে আসতে হবে। তো এই হচ্ছে সেই অশ্বত্থ গাছ। এখানে সবাই দেখুন লাল কাপড় বেঁধে রেখেছে, অনেকে অনেক কিছু মনস্কামনা করেছে। তো এখান থেকেও দেখলাম, আমি দেখলাম নিচে কতগুলো মানে পাতা পড়ে রয়েছে, আমিও তুলে নিয়ে আসলাম। হয়তো সেই সময়কার নেই, তবে ঠাকুরমশাই যেটা বললেন হ্যাঁ তারই রুট এটা, হয়তো মূল গাছটা হয়তো সেটা না, কিন্তু এটা তারই একটা অংশ। যাই হোক, এটা তো অনেকটা ইতিহাসের সাক্ষী, তাই সেই কারণের জন্য আমিও তাই সাক্ষী স্বরূপে দুটো পাতা নিয়ে চলে আসলাম। এখানে আমি আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু ঠাকুরমশাইরা বা যারা মানে পিণ্ডদানের কাজ শেষ হলে যে পুরোহিত মশাইরা আপনাদের আশীর্বাদ করতে আসবেন, এরা কিন্তু মন্ত্রের সাথে সাথে অনেক কিছু বলিয়ে নেওয়ার চেষ্টা করেন। মানে আপনাকে হয়তো বলবে যে আপনার পূর্বপুরুষ তো এখানে গরুদান করেছে, জমিদান করেছে, আপনিও সেটা কেন করবেন না, আপনি তো ওই বংশেরই। তো আপনারা কিন্তু এদের কোনো কথাতে কিন্তু পা দেবেন না, বা এদের কোনো কথাতে আবেগে কিন্তু ভাসবেন না। আপনারা মন্ত্র যখন পড়বে একটু মানে খুব মাইন্ডফুলি একটু মন্ত্রটা শোনার কিন্তু চেষ্টা করবেন, কারণ এইখানে কিন্তু আপনাকে দিয়ে যদি একবার বলিয়ে নিতে পারে, আপনাকে কিন্তু সেই জিনিসটাকে একদম দিতেই বাধ্য করবে। এটা কিন্তু আপনাদেরকে একটু সেফটির জন্যই বলে রাখলাম। তো আমাদের প্রথম যখন আমরা ফল্গুন নদীর তীরে পিণ্ডদান করেছিলাম, ওখানে আমাদের 400 টাকা লেগেছিল। পরের বারে বিষ্ণুপদ মন্দিরে লেগেছিল 300 টাকা। আর এখানে কেউ নিতে আসেনি, কিন্তু এখানে ঠাকুরমশাই নিয়েছিলেন, ঠাকুরমশাই আমাদেরকে মানে 700 টাকা মতো নিয়েছিলাম। আর আগের তো 300 টাকা, তার মানে হিসাব করে দেখুন আমরা কত টাকায় করেছিলাম। 400 আর 200 600, 400 আর 300 700, 1400 আর 300 মানে 1700 কি 1800 টাকার মধ্যে পুরো পিণ্ডদানের কাজটা কিন্তু সম্পন্ন হয়। তবে এখানে একটা কথা বলি, আপনার যদি মনে হয় আপনি 5000 টাকার পিণ্ডদান করবেন আর 500 টাকার করবেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু পিণ্ডদানের পদ্ধতি বা পিণ্ডদানের সময় কিন্তু একই রকম। শুধুমাত্র ফল্গুন নদীর তীরেই একটু বেশি সময় লাগে, আধা ঘন্টা মতো, বাকি কোনো জায়গায় কিন্তু ওই মিনিট 10-এর মধ্যে কিন্তু পিণ্ডদানের কাজটা সম্পন্ন হয়ে যায়। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো আপনাদের অবগতির জন্যই বললাম। তো এখানে এসে মানে কুট্টি আর আমার শ্বশুরমশাই একটা ফল ছাড়তে হবে বলে, মানে প্রিয় ফলকে ত্যাগ করতে হবে বলে, তো যেহেতু আতা ফলকেই ত্যাগ করেছিলেন, আমরা গল্প শুনলাম যে সীতামাও নাকি দশরথের উদ্দেশ্যে আতা ফলকেই ত্যাগ করেছিলেন, তো ওরাও তাই করেছে। তো এই পাশে এসে দেখলাম যে এখানে একটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সুন্দর একটা খুব করা রয়েছে, বেদি করা রয়েছে। তো এখানে এসে একটু আমি প্রণাম করলাম।
আমার অনেক বড় একটা সত্যি সত্যি অভিজ্ঞতা হলো। আর আমি তো মানে তখনই ভেবেছিলাম যে অনেক সময় দেখেছি যে ইউটিউবে থাকে বেশি যে আমরা গয়ায় গিয়ে পিণ্ডদান করতে গিয়ে ভীষণ প্রবলেমে পড়েছি, এই হয়েছে ওই হয়েছে। যে খুব যে ভয়ের ব্যাপার আছে এখানে পিণ্ডদান করে উদ্দেশ্যে একদম যে আপনাকে ঠকিয়ে নিয়ে যাবে তা না, তবে একটু মানে আপনাদেরকে একটুখানি অ্যালার্ট থাকতে হবে। যাই হোক, আমরা পিণ্ডদানের কাজ সম্পন্ন করে বাড়ি ফিরে যাচ্ছি। এরপরে আমাদের রাজগীরে যাব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।